আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু ডাকসু ডেইলি এপিসোড 5, যেখানে আমরা ডাকসুর বিভিন্ন ক্যান্ডিডেটের সাথে ইন্টারভিউ করে বোঝার চেষ্টা করি তাদের কেন ভোট দেওয়া উচিত এবং কেন ভোট দেওয়া উচিত না। আজকে আমরা আছি লাবলু ভাইয়ের সাথে। ভাইয়া কেমন কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। প্রবাল, তুমি কেমন আছো? ভাই আলহামদুলিল্লাহ। ভাই, আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে আপনি একটু পরিচয়টা দিতেন। ধন্যবাদ প্রবাল। আমি জয়নাল আবেদিন লাবলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের 19-20 সেশনের একজন শিক্ষার্থী। আমি হাজী মোহাম্মদ মহসিন হলের আবাসিক শিক্ষার্থী। আসন্ন ডাকসু নির্বাচন 2025-এ আমি সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ভাই বোনদের কাছে আশা রাখি যে তারা তাদের ভোটগুলো স্বতঃস্ফূর্তভাবে প্রদান করে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। গ্রেট ভাই, গ্রেট। তাহলে আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ভাই, আপনি যদি আপনার মেইন ইশতেহারগুলো একটু যদি আমাদের অডিয়েন্সের জন্য একটু বলতেন প্রথম। আচ্ছা, আমি আমার ইশতেহারে বেশ কয়েকটি বিষয় তুলে ধরেছি। তার মধ্যে 1 নম্বরেই আছে হচ্ছে ক্যাম্পাসকে নিরাপদ করা, অর্থাৎ আমাদের ক্যাম্পাসের আশেপাশে যে ভবঘুরে, তারপর হচ্ছে যে মাদকাসক্ত, পাগল, পথশিশু ইত্যাদির যে প্রচুর পরিমাণে আনাগোনা, এটা আমাদের শিক্ষার্থীদের স্বাভাবিক চলাফেরা এবং স্বাভাবিক কর্মকাণ্ডে বিঘ্ন ঘটায়। বিশেষ করে এই আমাদের রোকেয়া হল এবং শামসুন্নাহার হলের মাঝখানের জায়গাটা, টিএসসির আশপাশ এলাকায়, এখানে অনেক সময় আমাদের মেয়ে বা বোন শিক্ষার্থী যারা আছেন তারা চলাফেরা করতে অনিরাপদ বোধ করেন। তো এই চিন্তা থেকে আমার প্রথম যে ইশতেহারটা ছিল সেটা হলো ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসকে আমাদের শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষার্থীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাসে রূপান্তর করা। এরপরে আমি যেটা করতে চাই তা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা হলে 24/7 ফার্মেসি সেবা থাকবে। এটা আমি কেন করতে চাই? 24/7 কেন করতে চাই? আমার একটা বাস্তব অভিজ্ঞতা আছে। একদিন রাত তখন 1:30টা মতো বাজে, আমাদের এই সূর্য সেন হলেরই এক বড় ভাই মিনহাজুল ইসলাম, তিনি প্রেশারের কারণে খুবই অসুস্থ হয়ে পড়েন। তো তাকে নিয়ে আরো কয়েকজন ভাই ওষুধ খোঁজাখুঁজি করছিলেন প্রচুর পরিমাণে। তো আমি তখন যে কোনো কারণে হল থেকে বের হচ্ছিলাম নিচের দিকে, আমার সাথে দেখা। তো মিনহাজ ভাইকে বললো যে, লাবলু, তুমি কি ওষুধ কোথায় পাবো বলতে পারো? তোমার কাছে কি আছে? আমি দ্রুত, আমার রুমে সবসময় কিছু ওষুধ থাকে, আমি দ্রুত রুমে যে দেখলাম যে কোনো ওষুধ আছে কিনা। ওই মুহূর্তে কোনো ওষুধ পেলাম না। তো তখনই আমি ভাইরে বললাম যে, ভাই আপনি তাহলে এখানেই বসেন, আমি দেখি কোথায় পাই। কিন্তু রাত বেশি হওয়ার কারণে আমাদের এই কাটাবন বা আমাদের যে টিচার্স ক্লাব আছে ওখানে আমি গেলাম, কিন্তু সব ফার্মেসিগুলো তখন অফ হয়ে গেছে। তখন আমি এদিক সেদিক অনেক খোঁজাখুঁজি করার পরে আজিমপুরের একদম শেষ মাথায় ঢাকেশ্বরীর আশেপাশে আমি ওষুধটা পাই। পেয়ে আমি তো ততক্ষণে প্রায় 2টা বেজে যায় আমার এই ঘোরাঘুরি করার, কারণ রিক্সা নামা, রিক্সা থেকে আবার আসা। তো তখন আমি বোধ করি যে না, আসলেই দরকার, কারণ আমার নিজেরও অনেক সময় দরকার হয়, কিন্তু এরকম মুহূর্ত তো আমি মুহূর্তের সম্মুখীন হইনি। বাট ওই দিন সম্মুখীন হওয়ার পর আমার কাছে মনে হচ্ছে যে ওষুধ বা এই ফার্মেসি সেবাটা আসলেই দরকার। এই জন্য এখন আমি চিন্তা করি যে মিনহাজ ভাই ওই দিন রাতে আমার কাছে যেভাবে গেছিলেন, তো এইভাবে যেন আর অন্য কোনো শিক্ষার্থী না যেতে হয়, এই বিপদে যেন না পড়তে হয়। সবাই যেন তার হাতের নাগালে প্রতিটা হলের যে ক্যান্টিন আছে বা হলের একটা নির্দিষ্ট রুমে তারা যেন এই ফার্মেসি সেবাটা পায়, এটা আমি করতে চাই। এর পাশাপাশি ক্যাম্পাসের যে হল বা হলের শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ক যে পরিকল্পনা, এটাও আমার আছে। সেটা হলো প্রতি বছরই আমাদের শিক্ষার্থীরা ম্যালেরিয়া বা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় একটা নির্দিষ্ট সময়ে। তো আমাদের ক্যাম্পাস প্রশাসন এবং ছাত্র যারা আছেন তারা যদি একটু সচেতন হয়, এটা বন্ধ করা সম্ভব। তো এর জন্য আমি নিয়মিত সপ্তাহের প্রতিদিন মশা নিধন যে কার্যক্রম সেগুলো আমি পরিচালনা করতে চাই। পাশাপাশি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ড্রেনেজ সিস্টেম, সুয়ারের সিস্টেম, ওয়াটার সাপ্লাই সিস্টেম, এগুলোকে পুনরায় স্থাপন এবং সংস্কারের মাধ্যমে এই ডেঙ্গুকে আমি পুরোদমে একদম প্রতিরোধ করতে চাই। ডেঙ্গুর মূল উৎপাদন করে স্থায়ী সমাধান, ডেঙ্গুর একটা স্থায়ী সমাধান করতে চাই। কারণ আমাদের প্রতিটা হলের পেছন সাইডে তাকালে বোঝা যাবে যে আসলে সুয়ারেজ এবং ওয়াটার ব্যবস্থাপনার কি একটা বেহাল দশা। তো এই জিনিসটাকে যদি সংস্কার করা যায়, আমাদের ক্যাম্পাসের যে শিক্ষার্থীদের যে স্বাস্থ্যগত বিষয়, এটা আরো অনেক উন্নতি করা সম্ভব এবং ডেঙ্গুকে অনেকাংশেই অল্প দিনের মধ্যে কমিয়ে আনা সম্ভব। এই পরিকল্পনাটা আমার আছে। কারণ ভাই, আমরা যদি সুস্থ থাকি তাহলেই তো আমরা ভালোভাবে একজন শিক্ষার্থী সুস্থতার ছাড়া সে তো তার একাডেমিক জীবনে বা একাডেমিক লাইফে আসলে তার যে পড়াশোনার যে কার্যক্রম, এটা সুন্দরভাবে চালনা করতে পারবে না। এই জন্য এটাও আমার একটা কনসার্নের জায়গা। এরপরে আমি যেটা করতে চাই আর একটা হলো যে শিক্ষার্থীরা হলে বসবাস করে বেশিরভাগই, যেহেতু আমাদের এই বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী প্রান্তিক অঞ্চল থেকে আসেন। তো তাদের জন্য সবসময় এই বিগত দীর্ঘ বছরের পরিক্রমা আমরা দেখতে পাই যে
তার লেখাপড়ার চেয়ে তার এদিক সেদিক কার্যক্রমের যে জোরটা সেটা অনেক সময় বেশি দেওয়া লাগতো। যদিও এই মুহূর্তে বিষয়টা অনেকটাই মানে অনুশীলনীর বাইরে চলে গেছে, কারণ আমাদের দেশের পট মানে ভাই আপনি পরিবর্তনের পরে, গেস্ট রুম বা হ্যাঁ, ওইসব পট বিষয়ের কথা পরিবর্তনের বলতেছেন। পরে সেই পূর্বের সেই গেস্ট রুম বা গণরুম বা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সিয়াল যে ব্যাপারগুলো ছিল, মানে ফ্যাসিবাদী হ্যাঁ, চরিত্র ভাই, চরিত্র। ফ্যাসিবাদী চরিত্র যেগুলো ছিল সেগুলো আপাতত নাই। কিন্তু আমি চাই না যে ভবিষ্যতে এই জিনিসগুলো ফিরে আসুক। তো এই জন্য আমি একজন সেবক হিসেবে, আমি একজন শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের সেবক হিসেবে আমি চাই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় এই রাজনৈতিক যে মানে দমকল এর বাইরে থাকুক, তারা যেন কখনো রাজনৈতিক পীড়ার শিকার না হয়। এই জন্য আমি সবসময় চাইবো প্রশাসনের সাথে মিলে যে শিক্ষার্থীদেরকে সবসময় রাজনৈতিক যে প্রেশার আছে এর বাইরে রাখার, এবং প্রশাসনও যেন রাজনৈতিক যে ম্যান্ডেট আছে সেটা বাস্তবায়ন করতে না পারে সেই জন্য সবসময় কাজ করার। গ্রেট ভাই, গ্রেট। এরপরে আচ্ছা, এরপরে আমি শিক্ষার্থীদের জন্য বা আমার যে বিশ্ববিদ্যালয়ের ভাই বোন আছে তাদের জন্য আরো চিন্তা করেছি যে ক্যাম্পাসের মধ্যে যে তারা বিভিন্ন সময়, ভুলে যাচ্ছি তো প্রবলেম, কেটে দিব না, সমস্যা নেই। দেখা লাগবে একটু। তাহলে তাহলে এটা ধরেন যে না বলি, আমরা কন্টিনিউ করি, সামনে কন্টিনিউ করি, ঠিক আছে? তাহলে আমি নেক্সট প্রশ্নে যাই। ওটা কি সুন্দরভাবে শেষ করা হয়েছিল? হ্যাঁ হয়েছিল, আগের পর্যন্ত তো হয়েছিল, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। সো ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর ইস্তিহার, এবং আমাদের অডিয়েন্সটা ডেফিনেটলি চিন্তা করে দেখবে। সো ভাই, আপনি তো বললেন আপনি হলো স্বতন্ত্র ভাবে ইলেকশন হ্যাঁ, করছেন, অবশ্যই, আর কি আপনি অবশ্যই। কোনো প্যানেলের সাথে যাননি। সো ভাই, আপনার এই ডিসিশনটা নেওয়ার ক্ষেত্রে নিয়ামক হিসেবে কি কাজ করেছে? আচ্ছা, ধন্যবাদ প্রবাল। আমি আসলে একজন স্বতন্ত্র পদপ্রার্থী সমাজসেবা সম্পাদক পদে, এবং সম্পূর্ণই স্বতন্ত্র। আমরা জানি অনেকেই স্বতন্ত্র, বাট যে কোনো ভাবে বা অনেকেই কোনো স্বতন্ত্র সংগঠনের বললেও ছায়াতল তারা থেকে? কোনো সংগঠনের ছায়াতল থেকে বা সেই স্বতন্ত্র প্যানেল দিয়েও কাজ করছেন। আমি সাধুবাদ জানাই, স্বাগত জানাই সবাইকেই। যদি তাদের ভালো কোনো উদ্দেশ্য থাকে তো তারা করতেই পারেন, কিন্তু আমি সম্পূর্ণই স্বতন্ত্র। আমার এই স্বতন্ত্রতা থাকার একটাই উদ্দেশ্য, তা হলো ভবিষ্যতে যেন কেউ বা এর মধ্যেও যেন কেউ বলতে না পারে যে না, স্বতন্ত্র কিন্তু আসলে পেছনে আসলে তার সাপোর্ট আছে, বা পেছনে আসলে তার ইনফ্লুয়েন্স আছে, যে না অমুক তাকে ইয়া করছে, পুশ করছে এই কাজ করার জন্য। তো এই জিনিসটা যেন কখনোই শিক্ষার্থীরা ভাবতে না পারে, বা শিক্ষার্থীরা মনে করতে না পারে যে আসলে তাকে তো অমুক নির্বাচন করিয়েছে, বা অমুক তাকে পুশ করে এইখানে এনেছে, সুতরাং ভবিষ্যতে এসে কাজ করতে গেলে আরেকজনের কথা তাকে শুনতে হবে, আরেকজনের উদ্দেশ্য বাস্তবায়ন, আরেকজনের যে লক্ষ্য সেটা বাস্তবায়নে তার অবশ্যই একটা থেকে যাবে। কিন্তু আমি আসলে এটা চাই না। আমি চাই যে আমি স্বতন্ত্র, আমি আমার কাজগুলো করব, শিক্ষার্থীদের জন্য করব। সুতরাং শিক্ষার্থী যেন কখনোই আমার উপর আস্থা না হারান, কেননা আমার পেছনে যেমন কোনো পিছুটান নেই, কোনো লেজুর বৃত্তি নেই, কোনো রাজনৈতিক মানে কানেকশন নেই। তো আমি যেন চাই আমার কানেকশনটা শুধুমাত্র শিক্ষার্থীদের সাথেই হোক, কারণ আমি এখানে আসছি আমার শিক্ষার্থী বান্ধব কিছু সেবামূলক কাজ করার জন্য। আমার যখন সময় শেষ হবে, আমার কাজও শেষ হবে, আমার দায়িত্ব শেষ হবে, তখন আমি আবার নিজের কাজে ফিরে যাব। অ্যাবসলিউটলি ভাই, এই জন্য আমি একদম স্বতন্ত্র। অ্যাবসলিউটলি ভাই। আপনি সমাজ সেবা পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন, এই জন্য আমি একটু প্রশ্ন করতে চাচ্ছি। অবশ্যই, অবশ্যই। সেটা হলো ভাই, আপনি জানেন মেন্টাল হেলথ কিন্তু এখন টক অফ দ্য টাউন। আমারও প্রবলেম আছে ভাই, মাঝে মাঝে ডিপ্রেসড হয়ে যাই, আমাদের অনেকেরই আছে, ইভেন আপনিও ভাই, আমরাও মাঝে মাঝে এটা নিয়ে ভুগি। অনেক হতাশ ভাই। তো ভাই, আমাদের যে এই যে একটা আপকামিং প্যান্ডেমিক, এটাকে ভাই মেন্টাল হেলথ প্রবলেমটাকে অনেকে আপকামিং প্যান্ডেমিক বলা শুরু করেছে। সো ভাই, এই প্যান্ডেমিক থেকে আমাদের উদ্ধার করার জন্য ভাই, সোফার আপনি কি কোনো রোডম্যাপ আছে? আপনি কিভাবে, আপনি যদি নির্বাচিত হন, আপনি কিভাবে আমাদের হেল্প করতে পারেন? ধন্যবাদ প্রবাল। অবশ্যই তুমি যে কোশ্চেনটা করেছে এ বিষয়ে আমার কিছু বলার আছে। তা হলো এই শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে আমি আসলেই কনসার্ন, এবং আমি সবসময় চিন্তা করি। এর ফলশ্রুতিতেই রিসেন্টলি জুলাইয়ের 2 তারিখে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি যেটা আছে, বিজনেস স্টাডিজ অনুষদ, এইখানে আমরা একটা মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন লঞ্চ করেছিলাম। সেখানে বাংলাদেশের মোটামুটি পরিচিত মুখ ডক্টর কুশল ছিলেন। এছাড়াও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কুশল, আমি চিনি, ডক্টর কুশল ছিলেন, যিনি লাইফ স্প্রিং এর পরিচালক। এছাড়াও আমাদের সাইকোলজি ডিপার্টমেন্টের সঞ্চারী প্রতিভা ম্যাম ছিলেন। এছাড়াও ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টে ছিলেন ক্যামেলিয়া ম্যাম ছিলেন। এ ধরনের বেশ আমাদের বাংলাদেশ যে মেন্টাল ইনস্টিটিউট আছে, ন্যাশনাল মেন্টাল ইনস্টিটিউট আছেন, ওখানের পরিচালক ডক্টর মাহবুর রহমান ছিলেন। এরকম বেশ গণ্যমান্য ব্যক্তি ওনারা ছিলেন যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে থাকেন। তো
তো এইটার উদ্দেশ্য আমার যেটা ছিল সেটা হলো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে জানা এবং তারা কেন এই সকল মানসিক স্বাস্থ্যজনিত যে সমস্যা এগুলো ভুগছেন এর কারণগুলো খুঁজে বের করা, তাদেরকে জানানো এবং তাদেরকে একটা রোড ম্যাপ দেওয়া যে যার মাধ্যমে তারা এই যে যে মানসিক সমস্যা যেগুলো এগুলো থেকে বের হয়ে আসতে পারে। সমস্যা আসবে, এখন এই সমস্যাটা যদি আমরা সমস্যা থেকে বের হওয়ার যদি উপায় খুঁজে না পাই তাহলে তো আমরা সেই সময়তে বের হয়ে আসতে পারবো না। এবং দিন দিন এই যে আমাদের আত্মহত্যার যে প্রবণতা যেটা বাড়ছে, তারপর হচ্ছে যে মানুষ হতাশায় চলে যাওয়া, ঠিক আছে, ডিপ্রেশনে চলে যাওয়া, তারপর হচ্ছে নিজের স্বাভাবিক কর্মকাণ্ড থেকে বিচ্যুত হওয়া, এই ব্যাপারগুলো যদি আমরা আসলে এই ব্যাপারগুলো ওভারকাম করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই কারণগুলো খুঁজে বের করতে হবে এবং কারণগুলো কিভাবে আমরা অ্যাভয়েড করতে পারি সেগুলোও খুঁজে বের করতে হবে। তো এই কারণেই আমি আসলে ওই ক্যাম্পেইনটা লঞ্চ করেছিলাম, যেখান থেকে আমাদের শিক্ষার্থীরা, আমাদের যে বিশেষজ্ঞগণ ছিলেন তাদেরকে তাদের পছন্দ মতো তাদের মনের প্রশ্নগুলো করে তারা জানতে পেরেছেন যে কিভাবে আসলে এই মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো থেকে বের হয়ে আসা যায়। তো আমি ভাই একটা মানে আমার মনে পড়ে গেল একটা কোট, কোথায় জানি পড়েছিলাম, কোন কেউ একজন বলেছিল, আস্কিং দ্য রাইট কোশ্চেন ইজ ইউর প্রবলেম হাফ সলভ। ইফ ইউ আস্ক দ্য রাইট কোশ্চেন্স then you have to understand or imply that probably your problem is half solved. Of course. ভাই আমরা যদি ভাই ডায়াগনোস করতে পারি প্রবলেমটা ঠিক মতো, হ্যাঁ আমরা কিন্তু ভাই মানে আমরা ভাই ডাক্তারের কাছে গেলে যে সমস্যাটা হয় আমি স্যাটিসফাইড না, কারণ উনি আমার কথাই শোনে না। অফকোর্স কথাই শোনে না, আমার সমস্যাটা আমি পরিষ্কার ভাবে এবং আমার মনের মতো করে আমি উপস্থাপন করতে পারি, তাহলে আমার সামনে যিনি থাকবেন আমার সমস্যার সমাধানের জন্য উনি আসলে বুঝতে পারবেন যে আমি কোন সমস্যা নিয়ে তখন যে সলিউশন বা সমাধানটা আসবে ওটা হবে আমার জন্য সব থেকে উপকারী এবং সব থেকে কার্যকরী। তো আমি ওই প্রোগ্রামটার মাধ্যমে আমি মানে এটা করতে চেয়েছি যে শিক্ষার্থীরা যেন তাদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে মানে আরো টকেটিভ হয়, আরো মানে সবার সামনে প্রকাশ করতে পারে, মানে এরকম একটা কি বলবো প্রোগ্রেসিভ ক্যাম্পেইন আমি চেয়েছি। এছাড়াও এই ক্যাম্পেইনের মাধ্যমে আমার একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল যে আমাদের যে ফ্যাকাল্টির ডিন স্যার ছিল উনি আমাদের আর্টস ফ্যাকাল্টি সহ সকল ফ্যাকাল্টি ডিন মেম্বারদের সহ ফ্যাকাল্টি মেম্বারদের জানানো যে আমাদের ক্যাম্পাসে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতা গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আমরা যে টিম ছিলাম আমরা আমাদের ডিন স্যারদেরকে আমরা স্মারকলিপি দিয়েছিলাম, তাদেরকে জানিয়েছিলাম যে আমাদের ক্যাম্পাসে মানসিক স্বাস্থ্য বিষয়ক যে সচেতনতা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সকল শিক্ষার্থীরাই এটা চায় এবং প্রতিটা ফ্যাকাল্টিতে একটি করে মানসিক স্বাস্থ্য সেন্টার থাকুক যেখান থেকে শিক্ষার্থীরা নিয়মিত মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সেবাগুলো নিতে পারেন। গ্রেট ভাই, গ্রেট। সো ভাই আপনার তো মোটামুটি অনেকদিন ধরে প্রচারণা চালাচ্ছেন, 26 তারিখ থেকে মনে হয় প্রচারণা শুরু হয়েছে। হ্যাঁ 26 তারিখ থেকে শুরু হয়েছে, আমি 2-1 দিন পরে শুরু করেছি, বাট করছি এখন পর্যন্ত করছি। সো ভাই আপনার প্রচারণার ক্ষেত্রে একটা ইউনিক দিক যদি আপনি বলতেন যেটা হলো আপনার কম্পিটিটরদের থেকে আপনাকে আলাদা করছে। আচ্ছা, কম্পিটিটর থেকে আলাদা করছে এরকম একটা বলতে গেলে বলতে হয় পোস্টার বিতরণের ক্ষেত্রে। আচ্ছা, আমরা সবাই ভাই আমরা হ্যাঁ এখন আমি দেখেছি, আমি নিজেও যেহেতু হলে থাকি, আমি একজন প্রতিদ্বন্দ্বী হলেও আমার হলে নিয়মিত মানে সন্ধ্যার পর থেকে তা বলা যায় 2 ঘন্টায় মিনিমাম 15 জন আসে, দরজায় টোকা দিয়ে বলে যে ভাই আছেন, প্রচারণায় আসছি। তো এইটা যখন আমার নিজের কাছে কিছুটা অস্বস্তিকর এবং বিরক্তিকর লাগে, যদিও এটা বিরক্তিকর লাগা উচিত না, কারণ আমাদের যারা প্রার্থী আছেন, সম্মানিত প্রার্থী আছেন, তারা তো প্রচার করবে, না হলে আমরা জানবো কিভাবে। কিন্তু একই জিনিস যখন ফ্রিকুয়েন্টলি ঘন ঘন ঘটতে থাকে তখন আসলে কিছু কিছু সময় যখন আমরা হয়তো বাইরে থেকে এসছি, রেস্ট নিচ্ছি, তখন আসছে, তো তখন আমাদের জন্য কিছুটা বিরক্তিকর হয়ে ওঠে। তো এই জিনিসটা আমি মাথায় চিন্তা করে ভেবেছিলাম যে আমি আসলে রুমে রুমে অত ঘন ঘন বা বারবার যাব না, আর গেলেও আমি সবাইকে এই পোস্টার দিয়ে পরিবেশের ক্ষতি বা আমাদের যে ভোটাররা আছেন, সম্মানিত শিক্ষার্থীরা আছেন, তাদেরকে আমি তাদের রুম এবং পরিবেশ আমি নোংরা করতে চাই না। এই জন্য আমি কিছু পোস্টার ছাপাইনি তা না, আমি একদম হাতে গোনা কিছু পোস্টার ছাপিয়েছি যেটা আমি একান্তই ব্যক্তিগত পরিচিত কয়েকজনকে আমি দিব যেন তারা কনসার্নে রাখেন এবং ওই পোস্টার ধরে যেন তাদের পিআর কে তারা বলতে পারেন। এছাড়াও আমি কোনো ক্লাসরুমে আমি কাউকে পোস্টার দিচ্ছি না, বা বাইরে আমাদের যে মানে টোটাল ক্যাম্পাস এরিয়া আছে এখানে আমি কাউকে বাইরে পোস্টার দিচ্ছি না। কেন? পোস্টার দিলেই যেখানে সেখানে ফেলে দেয়, জিনিসটা একটু কিছুটা মানে পরিবেশের ক্ষতি বা পরিবেশকে একটু নোংরা করে তোলে আমার কাছে মনে হয়েছে। এই জন্য আমি বাইরে সবার সাথে দেখা করছি, হ্যান্ডশেক করছি, কথা বলছি, কুশলাদি বিনিময় করছি, কিন্তু আমি তাদেরকে বলছি যে আসলে ভাইয়া আমি পোস্টার দিচ্ছি না, আমি অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার প্রচার করছি, আপনাদের সাথে দেখা করছি, কুশলাদি বিনিময় করছি, আমি চাই না যে পরিবেশ নোংরা হোক। এছাড়াও আমি যেহেতু কিছু পরিবেশ বান্ধব সংগঠনের সাথে জড়িত, তো ওই কারণে আমি আসলে পোস্টার
নিজে আসলে দিতে পারছি না। কারণ আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আপনি পরিবেশ সংরক্ষণমূলক কিছু সংগঠনের কাজ করেন, পরিবেশ রক্ষার এই কথা সেই কথা বলেন, আপনি নিজেই তো পরিবেশ রক্ষা করছেন, তখন আসলে আমি কোনো প্রপার অ্যান্সার, কোনো সঠিক জবাব আমি দিতে পারতাম না। এই জন্য এটা আসলে আমি করতে যাচ্ছি যে পরিবেশ নোংরা আমার দ্বারা কম হোক, এবং আমি অন্যদেরকেও চাই যে যতটুকু সম্ভব পরিবেশ নোংরা কম করি। কেননা শুধুমাত্র পোস্টার দিয়েই যে আমরা মানে ভোট পাবো বা পোস্টার দিয়ে আমরা বিজয়ী হব, এটা আসলে বলা প্রয়োজন আছে বলে মনে করি না। কারণ এটা ওই যুগ না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থী সচেতন, তারা জানে বুঝে, তারা অ্যানালাইসিস করতে পারে যে কে ভালো কে মন্দ। মানে সুতরাং আমি চাই যে আমরা আরো যতটুকু সম্ভব পরিবেশ বান্ধব উপায়ে আমরা শিক্ষার্থীদের কাছে যদি পৌঁছাতে পারি। গ্রেট ভাই, গ্রেট। তো ভাই এখন যদি আমরা নেক্সট প্রশ্নে যাই, হ্যাঁ, আপনার কাছে একজন আদর্শ নেতার সংজ্ঞা কি, এবং আপনি যদি আপনার লাইফ থেকে একটা এক্সাম্পল দিতেন যে একজন নেতা যাকে আপনি ইন্সপায়ারিং হিসেবে দেখেন। আচ্ছা, একজন আদর্শ নেতার গুণাবলী বা একজন আদর্শ নেতার সংজ্ঞা যদি বলতে হয়, তাহলে অবশ্যই আমি বলবো যে আমাদের যিনি ইসলামের নবী ছিলেন, রাসূল ছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে উনাকে তো সবার উপরেই রাখতে হবে। উনার পরে উনার জায়গায় তো আসলে কাউকে আমরা চিন্তাও করতে পারি না। তো আমার কাছে প্রথম ও প্রধান একজন আদর্শ নেতা হচ্ছেন আমাদের রাসূলুল্লাহ। কারণ ওনার মধ্যে যে ন্যায়বোধ, সততা এবং দায়িত্বশীলতার জায়গা ছিল, সেটা আসলে আমরা ওই পরিমাণে অন্য কারোর মধ্যে দেখতে পাই না, সম্ভবও না। তো আমরা যতটুকু পারি একজন আদর্শ নেতা হিসেবে আমাদের নবীকেই দেখা উচিত বলে আমি মনে করি। কারণ আমরা যদি তাকে দেখি, তাহলে ওই পর্যায়ে আমরা যদি যেতে চাই, তাহলে আমাদের যত খারাপ গুণ আছে ওইটা আমরা সর্বোচ্চ পরিমাণে ডিনাই করতে পারবো, সর্বোচ্চ পরিমাণে এড়িয়ে যেতে পারবো আমাদের খারাপ যে কর্মকাণ্ড, খারাপ যে গুণাবলী আছে। তো দায়িত্বশীলতা আমি যেগুলো বললাম আর কি, যে একজন আদর্শ নেতার যে গুণাবলী আমার চোখে, সেগুলো হচ্ছে প্রথমত সততা থাকতে হবে। কারণ সততা ছাড়া একজন লোক যতই কর্মক্ষম হোক, সে আসলে তার যে দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করতে পারে না। কারণ যদি সে অসৎ হয়, তখন সে যতই ক্যাপাবল হোক, কর্মক্ষম হোক, এই অসৎ গুণাবলীর কারণে সে তার কাজগুলিকে আসলে মানে সঠিক পন্থায় করতে পারে না। এরপর দায়িত্বশীলতার কথা বলবো। যদি একজন নেতা, শস্যে যদি ভূত থাকে তাহলে তো কাজ হবে না। তো তারপর বলি দায়িত্বশীলতার কথা। একজন লোক যতই সৎ হোক, সে যদি দায়িত্বশীল না হয়, অলস হয়, তো তার দিয়েও কিন্তু আমাদের এই যে প্রস্ফুটন বা পরিফলন, সেটা কিন্তু ঘটবে না। কারণ সে ভালো লোক, সৎ, কিন্তু সে অলস, তার দিয়ে কোনো কাজ করানো সম্ভব না। এই জন্য চাই যে সে দায়িত্বশীল হতে হবে, তার উপর যে অর্পিত দায়িত্ব সেগুলো তাকে দায় হিসাবে, তার ব্যক্তিক দায় হিসাবে নিতে হবে। নিয়ে সে নিজে এবং তার সাথে যারা আছেন, তার সহপাঠী পেয়ার যারা আছেন, বা তার যে লোকবল আছে, জনবল আছে, তা নিয়ে তাকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। So ভাই, you mean to be a leader you have to be honest, integrity থাকতে হবে, রেসপন্সিবল থাকতে হবে এবং অ্যাকাউন্টেবল হইতে হবে। অবশ্যই অ্যাকাউন্টেবল হইতে হবে। জবাবদিহিতা ভাই, শেখ হাসিনা তো অ্যাকাউন্টেবল ছিল, অবশ্যই ছিল না। জবাবদিহিতা আরেকটা আমরা দেখেছি গত 16 থেকে 17 বছর ধরে আমরা কেমন একটা কঠিন ফ্যাসিবাদের মধ্যে দিয়ে গেছি। তো এইটার প্রধান কারণ ছিল জবাবদিহিতার অভাব। তো যদি জবাবদিহিতা থাকে, তাহলে আমার মনে একটা ভয় থাকে যে এখন আমি এই কাজটা করছি, এই কিছুক্ষণ পরে আমার এটা জবাব দিতে হবে, আমাকে সবার সামনে আমার দায় স্বীকার করতে হবে যে না, আমি এই কাজটা করছি, কেন করছি, বা আমি এই কাজটা করছি, এইটার উপকারিতা কি বা অপকারিতা কি, আমি স্টুডেন্টদের কি উপকারে আসলো আমার এই কাজটা। তো এই জবাবদিহিতার যখন ভয় থাকবে, তখন আমার মাথায় সবসময় একটা চিন্তা থাকবে যে এই কাজটা আমি করতে পারবো কি পারবো না। এই জন্য অবশ্যই যে জবাবদিহিতার যে গুণাবলী বা জবাবদিহিতার প্রতি যে পছন্দ, এটা একজন আদর্শ নেতার থাকা উচিত। এবং আমাদের যে কালচার বা সংস্কৃতি, সংস্কৃতিতেও জবাবদিহিতা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে যেটার অভাবে আমরা অনেক সময় ফ্যাসিবাদ বা এই ধরনের যে দমন পীড়ন এর শিকার হই, শুধুমাত্র এই জবাবদিহিতার কারণে। তো এটা আমার গুরুত্বপূর্ণ বলে মনে করি। একজন ডাকসু নেতা বা একজন ডাকসু প্রার্থী হিসেবেও আমি মনে করি যে এখন এবং পরবর্তীতে জবাবদিহিতার যে বিষয়টা, এটা সবার সর্বাগ্রে রাখা উচিত, যেন কেউ তার দায় এড়াই যেতে না পারে। সো ভাই, এখন জবাবদিহিতা থেকে আমরা যদি একটু আগের প্রশ্নে যাই, যে ভাই এখন তো আপনার ডেফিনেটলি আপনার ভোটাররা আপনাকে দেখছে, তো ভাই এখন ভোটাররা যদি জিজ্ঞেস করে ভাই আপনি তো অনেক ইস্তেহার দিলেন, বাট এমন একটা ইস্তেহার যেটা আপনি ইস্তেহার মধ্যে দেননি, বাট আপনি আসলেই চান ওই ব্যাপারটি ওই ব্যাপারটা করতে, আর কি ওই কাজটা করতে, যেটা হয়তো আপনি মনে করেন আপনার দায়িত্বের মধ্যে পড়ে না বা আপনার ওই ধরনের অথরিটি থাকবে না করার জন্য, বাট ইউ ওয়ান্ট টু ডু দ্যাট,
আচ্ছা, আমরা যারা প্রার্থী আছি প্রায় 1000-এর বেশি সব মিলিয়ে। এখন এই প্রার্থীরা এক একজন অনেক অনেক করে ইশতেহার দিচ্ছেন। এখন এর মধ্যে আদৌ কতগুলো বাস্তবায়ন যোগ্য আর কতগুলো বাস্তবায়ন করা আসলেই সম্ভব না, সেটা আসলে এখন আর বলতে চাই না। এর মধ্যে অনেকে আমরা জানি, আমরা নিজেরাও জানি বাস্তবায়ন সম্ভব হবে না, কারণ কিছু আছে যারা ডাকসু ক্যান্ডিডেট ছাত্র, তাদের মানে করণীয় কিছু আছে। 1 বছরের মধ্যে হ্যাঁ, 1 বছর সময় তো 1 বছর, আর সময় তো কিছু 1 আছে বছর। যারা যা প্রশাসন করবে, কিছু আছে শিক্ষার্থী এবং প্রশাসন অর্থাৎ ডাকসু যারা নির্বাচিত হবেন, ডাকসু ক্যান্ডিডেট আছেন, তারা প্রশাসন একসাথে হয়ে কিছু কাজ করবে। মানে কিছু কাজ আছে যেটা আসলে সম্ভবই হবে না, এটা আমরা সবাই বুঝি, তারপর আমরা আমাদের ইশতেহারে অনেকেই যুক্ত করেছি। তো আমি আমার দৃষ্টিতে যে কাজগুলো করা যায় সেগুলো তো আমি যুক্ত করেছি। সুতরাং এর থেকে ইম্পর্টেন্ট যদি কিছু মনে হয় সেটা তো আসলে এই মুহূর্তে বলার প্রয়োজন নেই, কারণ ইম্পর্টেন্ট যেগুলো মনে করেছি, বাস্তবায়নযোগ্য যেগুলো আমি মনে করেছি, আমি সেগুলোই আমার ইশতেহারে যুক্ত করেছি। তো আচ্ছা, যদি আমি গুরুত্বের দিকে বিবেচনা করি, সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলো আমার কাছে মনে হয়েছে সেগুলো আমার ইশতেহারে আছে। তো আমি মনে করি যে তাও আমার ইশতেহারে তো আর একটা নাই, একাধিক আছে। একাধিক আছে। এর মধ্যে যদি সব থেকে গুরুত্বপূর্ণ মানে বলে কিছু মনে করি, সেটা হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা, এবং যে আমি আরেকটা ইশতেহার যুক্ত করেছি সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে দরিদ্র শিক্ষার্থী আছে এদের মাসিক ভাতা বা আচ্ছা। এদেরকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক একটা যে বৃত্তিমূলক একটা একটা monthly ব্যবস্থা, stipend। হ্যাঁ একটা স্টাইপেন্ড টাইপ থাকা প্রয়োজন। কেননা আমি কয়েকটা সোশ্যাল অর্গানাইজেশনে কাজ করি, এর থ্রুতে আমি দেখেছি যে আসলে আমাদের প্রান্তিক যে ছোট ভাই বোন বা আমাদের শিক্ষার্থী ভাইরা আসেন, তো এরা আসলে কত কষ্ট করেন। ঠিক আছে, টিউশন আসলে আমরা বলি, কিন্তু টিউশন তো পাওয়া তো সহজ না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আরো বড় বড় প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে। এখানে এত বেশি ইউনিভার্সিটি, বুয়েট, মেডিকেলের স্টুডেন্ট যে টিউশন পাওয়া কিছুটা সোনার হরিণ পাওয়ার মতো হয়ে গিয়েছে। তো অনেকেই আমার কাছে বলেন, যেহেতু আমি কয়েকটা অর্গানাইজেশন কাজ করি, যে ভাইয়া একটা টিউশন দিন। কিন্তু টিউশন আমি দেখেছি হয়তো মানে আমাদের গার্ডিয়ান বা অভিভাবকদের এত পরিমাণ ডিমান্ড থাকে যে একজন ফার্স্ট ইয়ারে আসা স্টুডেন্ট তারা কোনোভাবেই ওই ডিমান্ড ফিল আপ করতে পারে না, যার কারণে টিউশন পাওয়া তাদের জন্য খুবই কঠিন হয়ে যায়। আমি অনেক চেষ্টা করেছি কিছু ভাই বোনদের জন্য যে টিউশন একটা ম্যানেজ করে দেয়, কিন্তু তাদের সাথে ওই যে কন্ডিশন থাকে, কন্ডিশনে মিলে না। আবার যে আমাদের কিছু টিউশন মিডিয়া আছে, এরা এত পরিমাণে চার্জ করে, তাও আবার ওই টিউশন পাওয়ার আগেই, অর্থাৎ টিউশন কনফার্ম হবে, তুমি আমাকে সেই তোমার ইয়ে দাও, কিন্তু একটা সাইনিং মানি, একটা সাইনিং মানি দিতে হবে, ফি দিতে হবে, কিন্তু তুমি মানে বেতন তো পাওই নাই, বরং শুরু হয় নাই, জাস্ট কনফার্ম করছে দাও, টাকা দাও। তো এটা আমাদের ওই সেই যে কিছু ভাই বোন আছেন যারা প্রান্তিক অঞ্চল থেকে উঠে আসেন, এদের জন্য খুবই কঠিন হয়ে যায়। তো আমি চাই এই জন্য আমার ডাকসু এবং যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আছেন এদের থ্রুতে, আর আমাদের যে বড় একটা অ্যালামনাই বেজ আছে এদের থ্রুতে, আমি আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে ভাই বোনরা আছেন যারা কিছুটা পিছিয়ে আর্থিকভাবে, তাদেরকে নিয়মিতভাবে, অর্থাৎ তাদের লেখাপড়া শেষ হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ যতদিন তারা নিডি থাকে, প্রয়োজন বোধ করে, তাদের একটা নির্দিষ্ট পরিমাণ একটা মাসিক বা বার্ষিক একটা স্টাইপেন্ড বা একটা বৃত্তির ব্যবস্থা করে দেওয়া, যেন তারা তাদের পড়াশোনার কাজটা স্বাচ্ছন্দ্যে চালাতে পারে। যদি পেটে ক্ষুধা থাকে তাহলে তো আসলে পড়াশোনা হবে না, কাজকর্ম হবে না। তো এইভাবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী পেটে ক্ষুধা নিয়ে তারা পড়াশোনা চালানোর চেষ্টা করে, কিন্তু তারা অনেক সময় পেরে ওঠে না। আমার রুমে এরকম কয়েকবার আসছে যে ভাই আমি তো আসলে 3 বেলা খেতেও পারি না, এবং এটা সত্য। আমি তাদের সাথে চলাফেরা করেও দেখেছি যে না, আসলে তারা 3 বেলা, মানে এটা আবার আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তারা বলতেও পারে না, বলতে লজ্জা লাগে, আমার হলেও তাই লাগতো। তো তারা বলতেও পারে না যে ভাই আমি তো খাইনি, কিন্তু তাদের ভাবমূর্তি, তবে এটা আমাকে বলেছে যে ভাই আমি তো আসলে 3 বেলা খেতে পারি না, এটা আমাকে বলেওছে। তো আমি চাই যে এই কষ্টগুলো, খাওয়ার কষ্টগুলো যেন তাদের মধ্যে না থাকে, তো তারা যেন অ্যাটলিস্ট 3 বেলা সুন্দরভাবে খেতে পারে, এই ব্যবস্থা খেয়ে তারা যেন তাদের পড়াশোনাটা সুস্থ মতো করতে পারে। এই জন্য আমি চাই যে তাদের একটা বৃত্তির ব্যবস্থা যেন থাকে, তারা যেন এই কনসার্নে না থাকে যে এই টাকার কারণে বা এই মানিটারি হেল্পের কারণে অভাবে আমি পড়তে পারছি না, এই টেনশন। প্রত্যেকটা ডিপার্টমেন্টের অ্যালামনাই অ্যাসোসিয়েশন যদি ক্রিয়েট করা যায় না ওইভাবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের অ্যালামনাই, হ্যাঁ আমি সেটাই বলেছি আগেও যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, বর্তমান শিক্ষার্থী এবং অ্যালামনাই, এবং আমাদের যারা ডাকসু নির্বাচিত হয়ে আসবেন তাদের থ্রুতে আমি একটা প্রতিটা ডিপার্টমেন্টে অ্যালামনাই থাকবে, একটা সেন্ট্রাল কমিটিও থাকবে। এর থ্রুতে আমি যে শিক্ষার্থীরা আছে তাদের এরকম একটা ব্যবস্থা আমি অবশ্যই করতে চাই। একটা স্ক্রিনিং, হ্যাঁ অবশ্যই একটা স্ক্রিন প্রসেস থাকবে, না হলে তো ওই যে সেই ভেড়ার মতো সবাই ঢুকে যাবে। অবশ্যই স্ক্রিন প্রসেস থাকবে, স্ক্রিন প্রসেস করে যারা যোগ্য, আসলে যারা নিডি, তাদেরকেই এই ব্যবস্থাটা করা প্রয়োজন। গ্রেট ইনিশিয়েটিভ।
সো ভাইয়া, অ্যাট লাস্ট আপনি যদি আপনার অডিয়েন্সদের অথবা আপনার ভোটারদের উদ্দেশ্যে কিছু বলতে চান। অবশ্যই পরিশেষে যেহেতু আমি একজন ডাকসু ক্যান্ডিডেট, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ 2025-এর সমাজসেবা সম্পাদক পদে আমি একজন প্রার্থী। তো এ বিষয়ে আমি সবাই, আমার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই বোন আছেন, সবাইকেই জানাতে চাই যে আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন এবং এই ডাকসু নির্বাচনে একজন বিজয়ী প্রার্থী হিসেবে দেখতে চান, তাহলে আপনারা আমাকে ভোট দিতে পারেন। আমার ব্যালট নাম্বার হচ্ছে 5, সমাজসেবা সম্পাদক পদে ডাকসু কেন্দ্রীয় সংসদে। তো আমি চাইবো যে আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করুন এবং আপনাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করুন। ইনশাল্লাহ ডাকসু নির্বাচনের থ্রুতে আমরা একটা ভালো ডাকসু পরিষদ পাবো, যারা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সেবামূলক যত কর্মকাণ্ড করা যায় তার সবই তারা করবে। ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী দিনে আরো এগিয়ে যাবে, বিশ্ববিদ্যালয়ের সুনাম আরো বাড়বে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। গাইজ, দ্যাটস ইট ফর টুডে। প্রবাবলি আমাদের আবার দেখা হবে ডাকসু ডেইলির অন্য কোনো এপিসোডে। থ্যাংক ইউ।